খ্রিস্ট প্রজন্ম, জামাতের নেতা কিন্তু এটা বলেছে। সুতরাং ৭১-এর যে প্রজন্ম আছে তারা তখন ৭১-কে আঁকড়ে ধরে, ৭১-এর যত আউটপুট আছে সব আঁকড়ে ধরে। কারণ ৭১ না হলে তো বাংলাদেশ হবে না। ৭১-এর সংবিধান তো আপনার সংশোধন করেন, পরিমার্জন। কি প্রশ্ন আমার? ধন্যবাদ আপনাকে, আমার বিজ্ঞ সমালোচক এবং যারা টিভির পর্দায় দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এখন দেখেন, এটা তো একটা মীমাংসিত বিষয় ছিল। এই বিষয় নিয়ে যে আসলে বিএনপি এতটা জলঘোলা করবে এটা তো আসলে আমরা আশা করিনি। যদিও প্রথম থেকে ঐতিহাসিকভাবে মানে আমি ব্যক্তিগতভাবে বা আমাদের দল এই রাজনৈতিক দলগুলোর উপর কিন্তু কখনোই ভরসা করেনি। আপনার টকশোতে অনেকবার কিন্তু আমরা বলেছি এই 3 দলীয় রূপরেখার যে ঐক্যজোটের যে রূপরেখার 1990 সালের পরবর্তী সময় এবং রাজনৈতিক দলগুলো যে বারবার আসলে ক্ষমতার জন্য জনগণের সাথে প্রতারণা করে, সেই ইতিহাস থেকে আমরা কিন্তু এই সময়গুলোতেও কিন্তু আমরা বারবার বলেছি যে এই বড় রাজনৈতিক দলগুলো কিন্তু এরকম করতে পারে। তো সেটাই কিন্তু আমরা দেখছি। তারপরও আমরা যে কয়েকটা অধিবেশন হলো আমরা দেখেছি যে বিরোধী দল থেকে এনসিপি, বাংলাদেশ জামাত ইসলামী সহ যারা ছিলেন বিএনপি বিপক্ষের যারা ছিলেন সংসদে, তো তারা কিন্তু চেষ্টা করেছেন মানে সংসদীয় জায়গা থেকে সাংবিধানিকভাবে যে ক্রাইটেরিয়াতে আসলে বিলগুলো উত্থাপন করা যায় এবং এই বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে সুরাহা করার যতগুলো পদ্ধতি ছিল সেগুলো তোলার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা বারবারই দেখেছি যে সংবিধান বিষয়ে খুবই বিশেষজ্ঞ আমাদের সালাউদ্দিন ভাই থেকে শুরু করে তারা বারবার ব্যাপারগুলোকে সংবিধানের বাইরে ব্যাপারগুলো উল্লেখ করে এবং পরবর্তীতে আমরা দেখেছি এটা আসলে তারা যে ফুলফিল করতে চান। এবং আজকেও দেখলাম যে খুব গুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশ তারা হচ্ছে যে বাতিল করার সুপারিশ করেছে। তো মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ কমিটি, তারপর আপনার গণভোট, পুলিশ কমিশন অধ্যাদেশ, এখন তো সংসদে এটা সুরাহা করার তো কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা তো চেয়েছিলাম সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই ব্যাপারগুলো যেন পার্লামেন্টেই সুরাহা হয়, সেটাই তো আমরা চেয়েছি। কিন্তু সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না যে বিএনপির থেকে সেরকম কোনো সদিচ্ছা আছে। তো সেই জায়গা থেকে তো আমাদের এখন আর কোনো ওয়ে তো আসলে খোলা নেই রাজপথ ছাড়া। মানে বিষয়টা হচ্ছে ধরেন মানে সব সংবিধানে, পৃথিবীর সব দেশের সংবিধানই কিন্তু মানে আর সমালোচনার ঊর্ধ্বে নয়, সমালোচনা থাকবে। সেই সমালোচনার পরিপ্রেক্ষিতে সংবিধান সংশোধনের যে প্রক্রিয়া সেটা আবার সংবিধানের মধ্যেই কিন্তু থাকে। আমাদের সংবিধানেও সেইটা আছে যে সংবিধান কিভাবে সংশোধন করতে হবে। এখন সংবিধান যতটুকু সংশোধন এর আগে তো অনেকগুলো সংশোধন হয়েছে, আচ্ছা, সেগুলো আবার বাতিলও হয়েছে না? হ্যাঁ, এক সরকার আসলে আরেক সরকার এসে বাতিল করে দিচ্ছে। এবং এই সংশোধনের যে সিলসিলা সেই জায়গাটা তো আমরা দেখেছি যে এখানে বাংলাদেশের সাংবিধানিক জায়গা থেকে বারবার মানুষ প্রতারিত হয়েছে। তো আমরা তো প্রথমত বলেছিলাম যে আসলে এই সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলতে চাই, কিন্তু যেই বাস্তবতার প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলো মিলে আসলে ঐকমত্য কমিশনের যে সিদ্ধান্ত হয়েছে সেখানে আসলে সংস্কারের বিষয়টি আলাপ এসছে এবং সেই অনুযায়ী কিন্তু এটা একটা সলভড ইস্যু। মানে এখন কিন্তু আমার আলাপ আলোচনা করা উচিত এই বাংলাদেশের বিদ্যমান অন্যান্য সমস্যা নিয়ে, যে তেলের যে সংকট তৈরি হয়েছে বা আরো নানা আনুষঙ্গিক বিষয়, হাম ইস্যুতে, এগুলোতে না করে অলরেডি এই ৮-৯ মাস হাজার হাজার কোটি টাকা খরচ করে যে চা বিস্কুট খেয়ে যে সালাউদ্দিন ভাইরা মিটিং করলো, সেটার সলভ একটা ইস্যুকে আবার যে তারা সংসদে টেনে জনগণের যে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলোকে অ্যাভয়েড করে আবার মানে দেশটাকে আরো ডিলের মধ্যে ফেলে দিচ্ছে। আজিজ ভাই, আপনি একটু বলেন, দেশটাকে আরো মানে ডিলে ইমেজের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। সালাউদ্দিন ভাইরা চা বিস্কিট খেলেন, বৈঠক করলেন, একটা সলভ ইস্যু, সেই ইস্যু আবার সংসদে আবার বিতর্ক, আবার রাজপথে যাওয়ার কেন এমনটা হচ্ছে? কেন এমনটা তো আমরা চাই না। সাহেব নেতা, আচ্ছা, ঐক্যমত্য কমিশনের বৈঠক হয়েছে। বৈঠকে কিন্তু জুলাই জাতীয় সনদ 2025 একটা লিখিত ডকুমেন্ট স্বাক্ষর করেছে সবাই। এই স্বাক্ষর কিন্তু আমার কাছে আছে। আবার বিএনপি কিন্তু তার নির্বাচনী ইস্তেহারও দিয়েছে। হ্যাঁ, জুলাই সনদে যেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, এনসিপিও একটা দিয়েছে, জামাত ইসলাম 2টা দিয়েছে, সবাই নোট অফ ডিসেন্ট ছিল, সবারই ছিল। সেখানে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু বলা আছে যেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে কত দল সমর্থন করেছে, কত দল নোট অফ ডিসেন্ট দিয়েছে। নোট অফ ডিসেন্ট যেখানে দিয়েছে সেখানে কিন্তু নিচে রাখা আছে ব্র্যাকেটে নোট, যদি নির্বাচনে ইস্তেহার দিয়ে কোনো দল জনগণের ম্যান্ডেট পায় তাহলে সেটা তাদের মতো করে বাস্তবায়ন করবে। তো বিএনপি যে জায়গায় নোট অফ ডিসেন্ট দেয় নাই, হ্যাঁ, সেটা নিয়ে তো কোনো বিতর্ক নাই, কারণ 84টা সংস্কারের মতো তার ভিতরে প্রায় আপনার 30টা কিন্তু সবাই একমত
তো সেটা তো অটো সিস্টেমে বাস্তবায়ন। কিন্তু নোট অফ ডিসেন্ট যেটা জুলাই সনদের প্রশ্ন আসছে, সেটা কিন্তু যখন হানা ভোটে গেছে তখন কিন্তু নোট অফ ডিসেন্ট নাই। সমস্যাটা ওখানে বাড়ছে। এখন 11 দল চাচ্ছে জুলাই সনদ হুবহু বাস্তবায়ন করা হোক এবং 184 দিন সংসদ সংস্কার পরিষদ এবং জুলাই সনদ পরিষদ এই দুইটা বসে ওই জুলাই সংসদ সংস্কার পরিষদ এই সংসদগুলোকে এইটাকে অনুমোদন করবে, এই জুলাই সনদকে। কিন্তু জুলাই সনদে তাহলে নোট অফ ডিসেন্ট বিএনপির কোথায় যাবে? নোট অফ ডিসেন্ট তো জুলাই সনদে তারা স্বাক্ষর করেছে। এই জন্য সালাউদ্দিন সাহেব যেহেতু বিএনপির মুখপাত্র, সে কিন্তু বরাবরই বলে যে আমরা যেটা স্বাক্ষর করেছি সংসদ ভবনে গুড়ি গুড়ি বৃষ্টির ভিতরে এবং পাবলিককে দেখানো হয়েছে যে আমরা সেটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। আচ্ছা, তো এটা হলো একটা সমস্যা। আরেকটা হচ্ছে 11 দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে জুলাই সনদ হুবহু বাস্তবায়ন করতে হবে। তাহলে এখানে একটা বীরত্ব আছেই। আবার দেখেন সরকার অর্থাৎ যখন সরকার গঠন হয় নাই, অন্তর্বর্তীকালীন সরকার, ধরেন আমিও বিতর্ক করেছি, 106 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়েছে, সংবিধানের 138 অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে, সেখানে আমিও দাওয়াতি ছিলাম, দেখেছি। তো আমার বক্তব্য হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে, তাদের তো সংস্কার করার ম্যান্ডেটই নাই। তারপরেও সংস্কার করার ম্যান্ডেটই নাই না কেন? আচ্ছা, সাইফ একটু বলুন। সাইফ, আপনি বলেন তো সংস্কার করার ম্যান্ডেট নেই। জুলাই সনদ আদেশকে আবার ওই যে বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছে অনেকগুলো, সেগুলো আমরা দেখেছি সংসদে তিনি সালাউদ্দিন আহমদ বক্তব্য দিয়েছেন। জুলাই সনদ আদেশকে অন্তহীন প্রতারণার দলিলও তিনি বলেছেন। ম্যান্ডেট নেই অন্তর্বর্তী সরকার, সব মিলে আপনি মন্তব্য? এখানে তো ধরেন যে ভাইরা মনে গুলিয়ে ফেলছেন বারবার যে দুটি বিষয়ে নির্বাচন হয়েছে। আচ্ছা, গণভোটের যে সেগমেন্টটা ছিল সেখানে কিন্তু প্রপার সবকিছু ব্যাখ্যা করা ছিল। তো ওনাদের জন্য যদি মনে হয় যে প্রতারণা হয়েছে ওনাদের সাথে, তাহলে সে সময় তারা কেন স্ট্যান্ড নেয়নি যে আমরা কিন্তু আসলে তাহলে আমি এটা কিন্তু আমি এখানে বাস্তবায়ন করব না? এরকম কি বিএনপির কারো থেকে এরকম কোনো কথা এরকম স্টেটমেন্ট আসেনি? কিন্তু তারা কিন্তু বলেছিল যে আমরা যে সই করলাম যে নোট অফ ডিসেন্ট ছিল সেগুলো কিন্তু আসেনি, ওই যে দলিল আসেনি। এখানে তো মানে বিএনপি তো এখানকার মানে ফুল সভরেন পাওয়ারের জায়গাটায় নেই। এখানে তো ধরেন যে বিচারক তো অন্য আরেকজন ছিল। এখানে বিএনপি, জামাত, এনসিপি বা ঐক্যমত্য কমিশনে যারা ছিল এক একজন স্টেক হোল্ডার। আমার নানা বিষয়ে সমস্যা আছে, কারণ আপনি এখানে বিচারক, আপনি সব কিছু যাচাই বাছাই করে জনগণের কাছে ছেড়ে দিবেন তো যে হ্যাঁ আচ্ছা আপনার থাকতে পারে, আমরা জনগণের ছাড়ছি। জনগণ যদি মনে করে আপনার নোট অফ ডিসেন্ট এর জায়গাগুলো থেকে আপনার প্রতারিত হয়েছেন, আপনাকে যেহেতু 51% মানুষ ভোট দিচ্ছে, তাইলে তারা দিবে না। তো আমরা তো দেখতে পাচ্ছি অলমোস্ট 70% মানুষ হচ্ছে যে সব কিছু জেনে শুনেই ভোট দিছে। এখন তারা যদি মনে করে জনগণ যে না বুঝে ভোট দিছে, তাহলে এটা খুবই দুঃখজনক। বাংলাদেশের জনগণ এখন অনেক সচেতন। তারা কি কি বিষয় নোট অফ ডিসেন্ট মানে বিএনপি থেকে দেওয়া হয়েছে বা কোন কোন 4টা বিষয় সহ কোন কোন বিষয় এখানে উল্লেখ করা আছে, প্রত্যেকে সব বিষয়ে আসলে সচেতন। আমি নিজে তো শাহজাদপুর থেকে ইলেকশন করছি, আমার ধারণা ছিল বিএনপির ভাইরা এত বলছে, আমার মনে হয়েছে যে হয়তো ওনারা জানেন না। কিন্তু আমি দেখছি এই ব্যাপারে আসলে গ্রামের মানুষও আসলে এখন অনেক সচেতন। এই সংস্কারের জায়গা থেকে শুরু করে তারা আসলে অনেক কিছু এখন মানে উপলব্ধি করে থেকেই কিন্তু 70% ভোট আসছে। কারণ আমি যদি বিএনপির ভোট কাউন্ট করি, তাহলে মানে তাদের থেকে মানে অ্যাটলিস্ট 20% বেশি ভোট তাহলে কিভাবে আসলো না? বাতিল বা ছুঁড়ে ফেলতে চায় কেন? না, এটা দুটা কারণে হতে পারে। একটা হলো আপনি খেয়াল করে দেখেন, 71-এর প্রজন্ম নিকৃষ্ট প্রজন্ম, জামাতের নেতা কিন্তু এটা বলেছে। সুতরাং 71-এর যে প্রজন্ম আছে তারা তখন 71-কে আঁকড়ে ধরে, 71-এর যত আউটপুট আছে সব আঁকড়ে ধরে। কারণ 71 না হলে তো বাংলাদেশ হবে না। 71-এর সংবিধান তো আপনারা সংশোধন করেন, পরিমার্জন করেন, পরিশুদ্ধ করেন। আপনার অভ্যুত্থান ঘটেছে, 90 আন্দোলন হয়েছে। 71-এও তো প্রত্যাশা যা ছিল, আমি কিন্তু বলি 2400 প্রত্যাশা একই ছিল। এই কারণে আমরা পাকিস্তানি শোষণ থেকে মুক্তি চেয়েছি, অর্থাৎ বৈষম্যের বিরুদ্ধে আমরা একটা মানবিক বাংলাদেশ চেয়েছি, গণতন্ত্র চেয়েছি, মৌলিক গণতন্ত্রের বিরুদ্ধে ফাইট করেছি, এবং আইনের শাসন, সুশাসন। এবং আমি যদি আমাদের তরুণরা যে আন্দোলন করেছে, শেষে এসে কিন্তু বলেছে ফেসিবাদের বিলুপ চাই, ফেসিবাদের বিলুপ এর যদি
ব্যাখ্যা করেন, তাহলে গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন এবং বৈষম্য বিরুদ্ধে এই একই 90-এর আন্দোলনের স্বৈরাচার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে সেখানেও কিন্তু ওরকমই স্বৈরাচার প্রাধান্য মানেই গণতন্ত্র চাই, প্রাধান্য মানেই চমৎকার, কিন্তু আমরা ওই জায়গা পৌঁছাতে পারছি না। কারণ হচ্ছে এইসব কথার জন্য। যেমন সাহেব বারবার বলেছে প্রতারণা তো আনপার্লামেন্টারি ওয়ার্ড, এইসব কথা বলতে নেই আলোচনায়। আমরাও তো এখানে একটা ডিবেট করতেছি, আচ্ছা, এটাও একটা মিনি পার্লামেন্ট। সুতরাং পার্লামেন্টের শব্দ কিন্তু ব্যবহার হতে হবে সর্বত্র। পার্লামেন্টও হতে পারে, আমি দেখছি যে পার্লামেন্টে অনেক সময় এই শব্দ ব্যবহৃত হয় না। যেমন আসিফ ভুঁইয়া বলেছে যে, বলছে না যে আপনার ডিপ স্টেট তাদের পরামর্শ দিয়েছিল 2029 সাল পর্যন্ত ক্ষমতা থাকতে বলেছিল, কিন্তু তারা থাকেনি। আমি কিন্তু ওটাকে কিছু বলি, ডিপ স্টেট আমি লিখেছিও 18 সালের নির্বাচনের আগে লিখেছি, যুগান্তরে ছাপা হয়েছে। আসিফ মাহমুদ ভুঁইয়া ক্ষমতা থাকতে কেন বলেননি? তিনি তো উপদেষ্টা ছিলেন। না, আমি ওইটাই বলছি যে অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে যে তার ম্যাচুরিটির অভাব, এখনো তার প্রশিক্ষণ দরকার আছে রাজনীতিবিদ হিসেবে। সে কিন্তু এনসিপির মুখপাত্র, তার এই মুহূর্তে যদি হয়, আমি কিন্তু বলেছি এই তো রাজসাক্ষী পাওয়া গেছে। না, তিনি তো উপদেষ্টা ছিলেন, অনেকদিন ধরে ক্ষমতায় ছিলেন। আমি বলছি যে কেন তিনি তো শেখ হাসিনাকে বিচারের সময় এক্স আইজিপি রাজসাক্ষী বানাইছে না। এখন তো তাহলে বলতে হবে যে এই যে কে পরামর্শ দিছে, তার মানে অন্তর্বর্তীকালীন সরকার, তিনি উপদেষ্টা ছিলেন, নির্বাচন চায় নাই ঠিক সময়ে। নেপালে আপনি দেখেন, আপনার প্রধানমন্ত্রী আসলো প্রধান বিচারপতির থেকে, প্রথমে এসেই বলছে 6 মাস পরে অমুক তারিখে নির্বাচন। প্রথমে নির্বাচন ডিক্লেয়ার করেছে এবং যার যার পড়ার টেবিলে চলে গেছে। আমি একটু সাহেব, আপনি একটু বলবেন যে আমি একই প্রশ্ন, যে 72-এর যে সংবিধান বা যে সংবিধান আমরা পেলাম, সেটা আপনার মুক্তিযুদ্ধের পরবর্তী আন্দোলন, সংগ্রাম, শহীদের রক্ত, মা বোনের ইজ্জত সব কিছু মিলিয়ে একটা পেয়েছি আমরা সংবিধান। সেই জায়গাটায় কেন, মানে সেই সংবিধান কেন ছুঁড়ে ফেলতে হবে, কেন বাতিল করতে হবে? ওটা রেখে ওটাকে সংযোজন বিয়োজন করা যায় কিনা, ওই জায়গাটা আমরা যাচ্ছি না কেন? সেটা কি সংযোজন বিয়োজন এতদিন হয়নি? হয়েছে তো। তারপর আপনারা তো এখন সেটাকে কি চাচ্ছেন? আসার পরে তো 17 বছর ধরে আমরা দেখলাম যে কিভাবে এরকম অবৈধ নির্বাচন আয়োজন করা যায়, কিভাবে গুম হয়ে যায় মানুষজন, ইলিয়াস হোসেন থেকে শুরু করে আমরা দেখেছি যে কত বিএনপি নেতাকর্মী বা জামাতের নেতাকর্মী অথবা ভিন্ন মতের মানুষজনকে কিভাবে তুলে নিয়ে যাওয়া হতো। তো এগুলো তো সবগুলোই এই সংবিধানের ভেতরে লুপ হোলগুলা থেকে বের করেই তো আসলে করা সম্ভব হয়েছে। দেখেন, মানে ভাইদের একটা খুব ভুল এবং ভ্রান্ত ধারণা যে আমরা আসলে 71-কে ধারণ করি না। এটা কিন্তু একদমই আমি খুবই বারবার ব্যথিত হয়েছে এই ব্যাপারগুলো বারবার যখন আমাদের ব্যাখ্যা করতে হয়। আমরা ছোটবেলা থেকে, জন্ম থেকে আমরা আসলে 71-কে নিয়ে আমরা পড়েছি, আমরা 71-কে নিয়ে জানার চেষ্টা করেছি। যদিও আমাদের বাংলাদেশের রীতি অনুযায়ী সরকার বদলের সাথে সাথে ইতিহাসও বদলে যায় মুক্তিযুদ্ধের, তারপর আমরা চেষ্টা করেছি নিরপেক্ষ জায়গা থেকে যখন আরও বড় হয়েছি সেই ইতিহাসগুলো জানার জন্য, এবং এটা আমরা প্রত্যেকে ধারণ করি। কিন্তু মুক্তিযুদ্ধের সাথে এই সংবিধানকে ধারণ করে একসাথে করার আসলে আমার মনে হয় সুযোগ আছে। কারণ এই সংবিধানের উপর ভর করে শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে যারা আসলে জটিলতা তৈরি করার চেষ্টা করেছে, চেয়েছে, তারা পেরেছে, এবং এটা অনেকবার আসলে সংশোধন হয়েছে, অনেকবার কাটাছেঁড়া হয়েছে। সেই জায়গা থেকে আমরা মনে করেছি একদম একটা নতুনভাবে শুরু করা যাক, যেখানে আসলে আমরা 71-কে সেই যথাযথ সম্মান দিয়েই বাকি সবকিছু আস্তে আস্তে আমরা সবকিছু এখানে ফিট ইন করবো। সাহেব, আপনি 71-কে বললেন যে 71 আপনাদেরকে ভুল বোঝানো হয় বা আপনারা ভুল বলেন, যেটা আসলে আপনারা ভুল বলেন, আপনারা ঠিক জায়গাতে আছেন সেই দাবি করছেন। ওই সংবিধানে তো আপনার ধর্মনিরপেক্ষতা আপনারা চাচ্ছেন না, আপনারা কি বাংলা জাতীয়তাবাদ চাচ্ছেন না, আপনারা কি সমাজতন্ত্র চাচ্ছেন না, আপনারা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেন। সেই আধিপত্যবাদের বিরুদ্ধে তো সমাজতন্ত্রই কথা বলে সবচেয়ে বড়। তাহলে সেই সংবিধান তো এগুলো আছে, তার মানে ওটা না চাইলে তো আপনি এগুলো চাচ্ছেন না। না, সংবিধানে তো এরকম অনেক কিছুই আছে যেটা আসলে আমাদের চাওয়ার সাথে মেলে। এক্ষেত্রে তো আমরা কখনোই সেক্ষেত্রে আমরা দ্বিমত পোষণ করিনি, কিন্তু এখানে যতগুলো ক্রাইটেরিয়া অনুযায়ী যেভাবে লিপিবদ্ধ আছে সেখানে তো অনেকগুলো লুপহোল আছে। সেই ব্যাপারগুলো নিয়ে তো আসলে ঐক্যমত্য কমিশনেও আমরা দীর্ঘ সময় ধরে আলোচনা করেছি, এবং আমাদের কোন কোন জায়গায় আমরা আসলে সংস্কার চাই বা কোন কোন জায়গায় আসলে পরিবর্তন চাই, সেটা যদি ধরেন নতুন করে কাটাছেঁড়া করতে হয়, সেই কাটাছেঁড়ার জায়গায় একটা নতুন সংবিধানই আসলে রচনা করা সম্ভব। তো সেই জায়গা থেকে আমরা বারবার মনে করেছি যে যেহেতু এটার সাথে একটা কালো অধ্যায় মিশে আছে এবং দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আমলের 17-20 বছরের যেই যাত্রা,
সেখানে আসলে এই সংবিধানই শেখ হাসিনাকে সব থেকে বড় একটা প্রোটেকশন দিয়েছে। মানে নতুন সংবিধান যদি আপনারা লিখতে চান, সেটা কি ৭১-এর যারা শহীদ বীর না, এখন তো তাদেরকে কি আপনি অবমূল্যায়ন নতুন করার সংবিধান সুযোগ আছে কিনা? লেখা বা এই প্রসঙ্গগুলো কিন্তু আসলে এই নির্বাচনের আগেই সলভ হয়ে গেছে। এই আলাপ আলোচনা আসলে আমার মনে হয় না এখন তোলার কোনো মানে আছে। যেটা সলভ একটা ইস্যু, যেটা জনগণের সামনে ইন্টারিম গভর্নমেন্ট, যে আসলে জনগণের ম্যান্ডেট নিয়ে আসলে ইন্টারিম গভর্নমেন্ট গঠন করা হয়েছিল, সেখানে তারা কিন্তু জনগণকে যে গণভোটের সুযোগ করে দিয়েছে, সেখানে তারা রায় দিয়ে দিয়েছে এবং সেই রায় অনুযায়ী আমার মনে হয় যে